গণনার একেবারে অন্তিম লগ্নে এক এক করে লিড নয়, এবার উইন অর্থাৎ কারা কারা জিতলেন সেই ছবি আসছে। এ ছবি কোথাকার? এ ছবি ব্যারাকপুরের পার্থ ভৌমিক। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হিসেবে দিল্লি যাবেন। শেষ মুহূর্তে দল বদল করে বিজেপিতে গিয়ে টিকিট বাগিয়েও লাভ হলো না, হারলেন অর্জুন সিং। পার্থ ভৌমিকের জয়। কত লিড, কত মার্জিনে জিতলেন? পারাদীপ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। পারাদীপ, কত মার্জিনে জিতলেন পার্থ ভৌমিক? এখন অব্দি যেটা জানা যাচ্ছে, যদি এখনো ফাইনাল যে সিট সেই সিট এখনো তৈরি হয়নি, তবে এখন অব্দি যা জানা যাচ্ছে 61,667 ভোটে শেষ পর্যন্ত শেষ যে মার্জিন, শেষ যে জয়ের ব্যবধান আমরা জেনেছি 61,667। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে মনে করা হচ্ছিল যে একেবারে সমানে সমানে শিয়ানে শিয়ানে টক্কর হবে, কাটে কাট টক্কর হবে। কিন্তু এদিন ভোট গণনার দিন যেটা আমরা দেখলাম যে প্রথম রাউন্ড থেকেই পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, তিনি কিন্তু প্রথমে 2,000, 6,000, 7,000 করে তার ব্যবধান বাড়াচ্ছিলেন। ইভেন যে জায়গাটাকে বলা হয় অর্জুন সিং এর গড়, অর্জুন সিং এর একদম নিজের জায়গা, সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র, সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু পার্থ ভৌমিক তিনি তার জয়ের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। এবং এই মুহূর্তে পার্থ ভৌমিক তিনি দিল্লি তো যাবেনই, তবে তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো তার ফোন এসছে এবং কালীঘাটের উদ্দেশ্যে এই মুহূর্তে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি এখান থেকে এই মুহূর্তে জয়ের সেলিব্রেশন খানিকটা ছেড়ে বেরিয়ে গেলেন এবং বলেন বাকি সেলিব্রেশনটা তার তোলা থাকছে। এবং তিনি কালীঘাটে যাচ্ছেন, তৃণমূল সুপ্রিমো তিনি ডেকেছেন এবং তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। তাকে প্রণাম করে তিনি তার আশীর্বাদ দেবেন এবং ব্যারাকপুর লোকসভার জয়ী সাংসদ হিসেবে প্রথম কাজ কি একথা তাকে জিজ্ঞেস করা হয়েছিল নিউজে 3 বাংলা, এবং তিনি যেটা বললেন যে ব্যারাকপুর শান্তি চায় এবং ব্যারাকপুরের সাংসদ হিসেবে ব্যারাকপুরের উন্নয়নের কাজ যেমন তিনি মনোসংযোগ দিয়ে করবেন, অন্যদিকে পাশাপাশি তিনি ব্যারাকপুরের শান্তি এবং সম্প্রীতি এর একটা সহাবস্থান যাতে থাকে সেরকম তারও একটা ব্যবস্থা বা তার একটা ইনিশিয়েটিভ তিনি নেবেন। একই সঙ্গে আজকের দিনে তিনি অর্জুন সিংকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছিলেন যে অর্জুন সিং তিনি হতে পারেন নেতা, তিনি তার নামের সঙ্গে সিং থাকতে পারে, তিনি সিংহ হতে পারেন তখনই যখন তার হাতে তার মাথার উপর তৃণমূল সুপ্রিমোর হাত ছিল। তৃণমূল সুপ্রিমোর হাত সরিয়ে দিলে পার্থ ভৌমিকের দাবি তিনি নেংটি ইঁদুরের অদম, এইভাবেই কটাক্ষ করে গেলেন। এবং সবশেষে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই যে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজের বাইরে তারা বিজয় উল্লাসে মেতেছেন। তুমি দেখতে পাচ্ছ আবির খেলছেন, তৃণমূল কংগ্রেসের সেই ঝোড়াফুল সম্বলিত পতাকা, তিরঙ্গা পতাকা, সেই পতাকা নিয়ে যারা কর্মী সমর্থক তারা রাস্তায় আনন্দ উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন। এবং রাজ চক্রবর্তী ব্যারাকপুরে তিনি বিধায়ক, তিনি যেমন এসেছেন, অন্যদিকে সুবোধ অধিকারী তাকে আমরা দেখতে পাচ্ছি জগৎ দলের বিধায়ক সোমনাথ স্ট্যাম্প। অর্থাৎ এই যে পার্থ ভৌমিকের আজকের জয় যারা খুশি লব, যাদের মনে করা হচ্ছে বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন 7টি বিধানসভা কেন্দ্র থেকে যারা ব্যারাকপুরে পার্থ ভৌমিককে জয়ের মার্জিন এনে দিয়েছেন, জয়ের ব্যবধান এনে দিয়েছেন, তারা কিন্তু আজকে পার্থ ভৌমিকের সাথে দেখা করতে এসেছে এবং তারা সবাই মিলে একসাথে জয়ের সেলিব্রেশনে মেতেছেন। এবং এখান থেকে তিনি সরাসরি জয়ের সেলিব্রেশন খানিকটা বলা যায় অপূর্ণ রেখেই ছুটে যাচ্ছেন কালীঘাটে, কারণ তৃণমূল সুপ্রিমো তাকে ডেকে পাঠিয়েছেন। পার্থ ভৌমিক জেতার পর কি বলছেন? ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী পার্থ ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থদা। পার্থদা, ফার্স্ট রিঅ্যাকশন কি? দিদি আর দিদি, মানে এই যে বিশাল জয়, মানে ভাবা গেছিল এটা? হ্যাঁ আমি জানতাম, আমি কনফিডেন্ট ছিলাম, মানুষের উপরে আমার আস্থা ছিল যে আমি জিতবো, কারণ মানুষের মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। ব্যারাকপুর মানে অশান্তি, ব্যারাকপুর মানে বোমবাজি, মানে এবারে নির্বাচন পরবর্তী ব্যারাকপুর কেমন থাকবে? ভালো থাকবে। অর্জুন সিং এর মতো গুন্ডা ছিল বলে এসব হয়েছে, এবার সব হবে না। এই যে বলা হতো যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং একটা ফিগার, যেভাবে যে জয়টা তুমি পেলে তারপর কি সেটা মিথটা ভেঙে গেল? আরে মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে সে সিংহ, আর আশীর্বাদের হাতটা না থাকলে। পরাজয়ের পর কি বলছেন? সকাল থেকেই গন্ডগোল করার চেষ্টা করছে, গন্ডগোল করে পার পাবে না। ইলেকশন জিতেছো, ভালো আছে, কিন্তু এই ধরনের কাজ না করাটাই ভালো। আমরা কিন্তু পালিয়ে যাওয়ার লোক না, আমরা কেউ এখানে পালাবো না।
ঘাটালের মানুষের জন্য কিছু করতে চান, প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেনই। জিতেছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। ভোটের দিন আমরা দেখেছি হিরণকে বিভিন্ন জায়গায় তিনি যখন যাচ্ছেন তখন গো ব্যাক স্লোগান তাকে ঘিরে। হিরণ দেব টাফ ফাইট ছিল, দেব জিতেছেন। কত মার্জিনে জিতলেন দেব, কি বলছেন জেতার পর? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো অতনুদা, এখনো পর্যন্ত দেব প্রায় লক্ষাধিক ভোটে যেটা জানা যাচ্ছে যে তিনি জয়ী হওয়ার পথে। সামান্য 2টি রাউন্ড বাকি আছে, কিন্তু সেই রাউন্ডের আগেই ফলাফল ক্যালকুলেশন করে বলে দেওয়া যায় যে দীপক অধিকারী জয়ী হয়েছেন, এবং শুধু তাই নয়, লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। আর এই ঘাটাল লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল সকলের, কারণ এই ঘাটাল লোকসভায় 2 তারকা প্রার্থীর লড়াই ছিল। একদিকে যেমন তৃণমূলের দীপক অধিকারী ছিল, অপরদিকে ছিল বিজেপির হিরণময় চট্টোপাধ্যায়। সেই হিরণময় চট্টোপাধ্যায়কে প্রায় লক্ষাধিক ভোটে হারিয়েছেন দীপক অধিকারী। এক কথায় ঘাটালের তৃণমূল কর্মীদের উল্লাস এখন চোখে পড়ার মতো। কিন্তু এই খবর পৌঁছে গিয়েছে দীপক অধিকারীর কাছে। এখনো পর্যন্ত দীপক অধিকারী ঘাটালে এসে পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। আপাতত ঘাটালে এই দীপক অধিকারীর কেন্দ্রে এসে পৌঁছে গেছেন মন্ত্রী মানব রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা। এক কথায় তৃণমূল কার্যালয়ের সামনে এখন উচ্ছ্বাসে ভেঙে পড়েছেন তৃণমূল কর্মীরা। এদিকে হিরণ, বিজেপি প্রার্থী হিরণ হেরে যাওয়ার পর দুষছেন কেন্দ্রীয় বাহিনীকেই। এটা হলো নির্বাচনের ফলাফল। কেশপুরে বিজেপি শূন্য দেখতে পাচ্ছেন। এটা হলো এরকম শয়ে শয়ে বুথ যেখানে বিজেপি শূন্য। এটা গণতন্ত্রের ইতিহাসে সম্ভব? যেটা বলেছিলাম আপনাদেরকে যে কেশপুরে 200 খানার ওপরে ওরা বুথেতে রিগিং করেছিল, ছাপ্পা ভোট মেরেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে। আমার অভিযোগটা মিলল কি মিলল না? কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারতো? যারা সত্যিকারের ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি, আমি তাদের সবাইকে নতমস্তকে প্রণাম জানাই, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। হাওড়ার খবর এবার। হাওড়ায় জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আরো একবার সাংসদ হয়ে দিল্লি যাবেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় হারলেন বিজেপির রথীন চক্রবর্তী। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, মার্জিন কত? দেখো এখনো পর্যন্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি গতবার 2019-এও 1,29,000 ভোটে জিতেছিলেন, এই মুহূর্তে আরো বেশ কিছু রাউন্ড, অর্থাৎ 2 রাউন্ড 3 রাউন্ড বাকি রয়েছে। কার্যত নিজের জয় তিনি কিন্তু সংগ্রহ করে নিয়েছেন। তার যে ম্যাজিক ফিগার 1,35,000-এরও বেশি ভোটে ইতিমধ্যেই এগিয়ে গেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর মাত্র কয়েক রাউন্ড ভোট ঘোষণার পরেই সরকারিভাবে কার্যত জয়ী ঘোষণা হবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ম্যাজিক ফিগার, অর্থাৎ 12,600 কিছু ভোট, যেটা কাউন্টিং হয়েছিল 12 লক্ষেরও বেশি কিছু ভোট, সেই ভোট অনুযায়ী যে ম্যাজিক ফিগার, তাতে কিন্তু সেই সংগ্রহ করে ফেলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এই জয়ের খবর আসতেই তার বাড়িতেই তার ছেলে, তার কর্মী সমর্থকদের নিয়ে আবির খেলায় মেতেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি আরো একবার হাওড়া থেকে সাংসদ হয়ে যাচ্ছেন দিল্লিতে। এই নিয়ে তার কিন্তু 4র্থবার সাংসদ হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। অতনু, ধন্যবাদ। বীরভূম, শতাব্দী রায় আরো একবার দিল্লি যাচ্ছেন, পার্লামেন্টে যাচ্ছেন। শতাব্দী রায় হারলেন বিজেপির দেবতনু ভট্টাচার্য। শেষ বেলায় প্রার্থী বদল, সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ালো কি বিজেপির ক্ষেত্রে? শতাব্দী রায় জিতলেন। আজ সকালেও শতাব্দী রায় অভিযোগ করছিলেন যে নির্দল এজেন্টদের কিনে নিয়েছে বিজেপি, তা না হলে সবার কবজিতে গেরুয়া ব্যান্ড থাকে কি করে? শতাব্দী রায় জিতলেন। সুপ্রতিম বীরভূম থেকে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কি খবর রয়েছে, কি বলছেন শতাব্দী রায় আর দেবতনু ভট্টাচার্য বা কি বলছেন?
দেখো 1,10,000-এরও বেশি ভোটে কিন্তু শতাব্দীরাই জয়ী হলেন এবং কেন্দ্রে জয়ী হলেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, অর্থাৎ চতুর্থবারের জন্য সাংসদ হিসাবে থাকলেন শতাব্দী রায়। এবং পাশাপাশি আমাকে বলে রাখে শতাব্দী রায় যেটা বলেছেন যে তিনি তার যে থিম সং তৈরি করেছিলেন জিতবো লড়বো জিতবো, এবং সেটাই কিন্তু হলো, মানে সেটাই কিন্তু সত্যি হলো, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি দেবপুরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন মানুষের যে রায়, মানুষ যে ভোট দিতে সেটাকেই মাথা পেতে নিতে হবে। তবে এই যে বিরাট ব্যবধানে যে জয়ী হলো সেটাকে কিন্তু শতাব্দী রায় মানুষের জয় হিসেবে দেখছেন এবং সেই জন্য তিনি তার যে জয় তিনি কিন্তু মানুষকে উৎসর্গ করেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যে দলীয় কার্যালয় সেখানে কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে। তো শতাব্দী রায় কিন্তু চতুর্থবারের জন্য সাংসদ হিসাবে দিল্লি যাচ্ছেন। ধন্যবাদ। বীরভূমের পর এবার বোলপুরে জয়ী তৃণমূলের অসিত কুমার মাল, পরাজিত বিজেপির পিয়া সাহা। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে বোলপুর থেকে। ইন্দ্রজিৎ, কি খবর রয়েছে? কত মার্জিন এখনো পর্যন্ত? দেখো এখনো পর্যন্ত যে মার্জিন, সেই মার্জিন কিন্তু আনুমানিক 3 লক্ষর কাছাকাছি ভোটে যে লিড দিয়ে ফেলেছেন বোলপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল, তিনি কিন্তু ইতিমধ্যেই জয়লাভ করে গেছে। 18 রাউন্ড গণনা এখনো চলছে, এরপরে শুধুমাত্র আর একটি রাউন্ড বাকি রয়েছে, তারপরে হয়তো ঘোষণা হয়ে যাবে যে অসিত মাল জয়ী হয়েছে। কিন্তু 3 লক্ষে যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু অনেকখানি বাড়ানো হয়েছে, কারণ 2019 সালে এই ব্যবধান ছিল খুব 1.5 লক্ষের কাছাকাছি, কিন্তু এবছর দেখা যাচ্ছে 1.5 লক্ষ আরো ভোট কিন্তু তিনি বাড়িয়েছেন, অর্থাৎ 1.5 লক্ষ বেশি ভোট, অর্থাৎ 3 লক্ষর কাছাকাছি ভোট নিয়ে কিন্তু অসিত মাল তার নিকটতম প্রার্থী প্রিয়া সাহা, অর্থাৎ বিজেপি প্রিয়া সাহাকে হারালেন। ধন্যবাদ। বহরমপুর নজরে ছিল অধীর চৌধুরী। আরো একবার কংগ্রেসের প্রতীক নিয়ে পার্লামেন্টে যাবেন, না সম্ভব হলো না। বহরমপুরে জয়ী তৃণমূলের ইউসুফ পাঠান, অধীর রঞ্জন চৌধুরী হারলেন, এবার আর সাংসদ হওয়া হলো না তার। প্রণব মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে আমার প্রতিনিধি রয়েছেন। প্রণব, একটু জানতে চাইবো কত ব্যবধান এখনো পর্যন্ত? দেখো 15 রাউন্ড শেষে ব্যবধানে অঙ্কটা প্রায় 86,000-এ গিয়ে ঠেকেছে, ঠিক আছে, এবং এখনো তোমার কিছুটা বাকি রয়েছে, কিন্তু 86,000 ভোটে যেহেতু ব্যবধান রয়েছে সেই কারণে কিন্তু তৃণমূলের প্রার্থী যে ইউসুফ পাঠান, সেই পাঠান কিন্তু জয়ী বলা যেতেই পারে। এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে, তারা গণনা কেন্দ্র থেকে আবির খেলা শুরু করেছেন এবং দলীয় যে পার্টি অফিস রয়েছে সেখান থেকেও তোমার আবির খেলছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের প্রার্থী তোমার রেজিনগর বিধানসভা কেন্দ্র, ভরতপুর বেলডাঙ্গা, নওদায় একাধিক বিধানসভা এলাকা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর থেকে কিন্তু লিড পেয়েছে। বহরমপুরেতে যে পরিমাণ লিড পাওয়ার কথা ছিল অধীর চৌধুরী, সেটা কিন্তু পায়নি। তুলনামূলকভাবে বিজেপি এবং বিজেপি ভালো তোমার ভোট পায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অধীর চৌধুরীর হাতটা আর কি পরাজয়টা খুব সহজে হয়ে গিয়েছে বলেই কিন্তু মনে করছে কংগ্রেসের যারা এজেন্ট ছিলেন তাদের। এবং সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের প্রার্থী তিনি অধীর চৌধুরী 6 বারের জন্য এবারে সাংসদ হতেন, কিন্তু সেটা কিন্তু হলো না। সেক্ষেত্রে থেকে গুজরাট থেকে যে ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান এসেছিলেন, তিনি কিন্তু শেষ পর্যন্ত নির্বাচিত হলেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। এবং সবারই কিন্তু নজর ছিল এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কি হয় না হয় সেটা কিন্তু। অধীর রঞ্জন চৌধুরী হারলেন। কংগ্রেসের রাজ্য থেকে একমাত্র আশা অধীর রঞ্জন চৌধুরী অন্তত জিতবেন মনে করা হয়েছিল, অধীর রঞ্জন চৌধুরী হারলেন। তবে কংগ্রেস এ রাজ্য থেকে একটি আসনে অন্তত দিল্লি যাচ্ছে। ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী দিল্লি যাচ্ছেন কংগ্রেসের প্রতীকে। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সেবক, গনি খান লিগাসি কাজ করে গেল। দেখো সত্যি মালদাতে এবার কি হবে তা নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল রাজনৈতিক ওয়াকিবহাল মহলের, কারণ গোটা রাজ্যে দেখছো কংগ্রেসের ভরাডুবি। সেখানে মালদার মতো জেলা যেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কার ভোট কে কাটবে না, শেষ জয় কার হবে, এ নিয়ে কিন্তু নানা রকম বিশ্লেষণ বিচার বিবেচনা করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সবাইকে কার্যত ভুল প্রমাণ করে বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছেন ঈশা খান চৌধুরী। জয় কার্যত নিশ্চিত বলা যেতেই পারে, জয় সময়ের
যেতেই পারে। 96,499 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ঈশা খান চৌধুরী। যা পরিস্থিতি, জয়ের ব্যবধান 1 লক্ষ ছাড়াতে পারে, যেটা কিন্তু নজিরবিহীন। গনি খান চৌধুরীও কখনো মালদা দক্ষিণে এত বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেননি। সেক্ষেত্রে ঈশা খান চৌধুরী যেভাবে জয়লাভ করলেন ভরাডুবির এই বাজারে, তা কিন্তু সত্যি একটা নজিরবিহীন দৃষ্টান্ত বলা যেতেই পারে। কারণ 2021-এর যে বিধানসভা ভোট, সেখানেও আমরা দেখেছিলাম যে তৃণমূলের ফল ভালো হয়েছিল, কংগ্রেস মালদহে শূন্য হয়ে গিয়েছিল। এখানে গড় ধরে রাখা কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই অবস্থায় দক্ষিণ মালদা যে লোকসভা গনি পরিবারের হাতে দীর্ঘদিন ছিল, কখনো গনি খান চৌধুরী, কখনো আবু হাসেম খান চৌধুরী, এরপর ঈশা খান চৌধুরী, তিনিও কিন্তু জিতলেন। বলা যেতেই পারে সব মিলিয়ে যে ব্যবধান হয়েছে, সেই ব্যবধান কিন্তু আর অতিক্রম করা কোনো বিরোধী দলের পক্ষে সম্ভব নয়। গতবার এই আসনে মাত্র 8,000 ভোটে, 8,222 ভোটে আবু হাসেম খান চৌধুরী জয় পেয়েছিলেন। সেই 8,000-এর ব্যবধান বেড়ে কিন্তু ইতিমধ্যেই 96,000 ছাড়িয়ে গিয়েছে। সত্যি বিরাট ব্যবধান অন্তত কংগ্রেসের এই বাজারে, যেখানে ওখান থেকে বেশ কিছুটা দূরত্ব, মাত্র কিছুটা দূরত্বেই অধীর রঞ্জন চৌধুরী হার মানলেন, হার স্বীকার করে নিলেন। সেখানে ঈশা খান চৌধুরীর এই জয় কংগ্রেসকে কিছুটা তো অক্সিজেন দেবে। এ রাজ্য থেকে কংগ্রেসের টিকিটে দিল্লি যাচ্ছেন ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ থেকে জিতে। আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে, যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা 1 নম্বরে আসবো। সাউথ মালদাতে আমাদের 1 নম্বরে চলছে। আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি, আমাদের লিড আরও বাড়বে। যে অ্যালায়েন্স যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, তো ফিগারটা বাড়ছে। এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে। তো এমন হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে, এটা আমাদের আশা আছে যে হতে পারে।